করেন। ॐ जवाकुसुमशङ्काशं कश्यपेयं महाद्युतिं दन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषाराभं किरदर्णवसम्भवं नमामि शशिनं भक्तशम्भुर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहितङ्गं नमाम्यहम् প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনং সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দমিনলাভম দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তানাং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চ প্রখ্যাং রবিসূত মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তশনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতাং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধূমশঙ্কাশম তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্মৎমদং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ব্যাসনক্তমিদং স্তোত্র ইয়া পঠেৎ প্রয়ত শুচিঃ দিবা বা যদি বা রাত্রৌ সন্তিস্তস্য ন সংশয়ঃ ঐশ্বর্যং মতুলং চাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়ত্তং চ নিত্যং দস্য পজায়তে তক্ষহগ্নির্যম বায়ুর্যে চন্নে গৃহে পীরকা তে সর্বে প্রশমং জান্তি ব্রশব্রিয়ন্ন সংশয়ঃ ইতি শ্রীব্যাসবিরচিতম নবগ্রহস্তোত্রম সমাপ্তম। হরি ওম তৎসৎ। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 33। আজ ক্লাস শুরু হয়েছে 17 তারিখ, 17ই জানুয়ারি 2025, সকাল 8টায়, শুক্রবার। তো নিউমারোলজি অনুযায়ী ছয় ছয় সংখ্যা এবং তার মধ্যে 9-এর প্রভাব রয়েছে। তো আজকের বিষয় হচ্ছে গ্রহ বক্রতা ও কালসর্প দোষ কি। শুধু আমরা যদি জানি যে গ্রহের বক্রতা কি আর কালসর্প দোষ কি, তাহলে কিন্তু আর ক্লাস শেষ হলো না। মানে এইটার অপূর্ণতা থেকে গেল, পূর্ণতা পেল না। তো আমরা গ্রহের বক্রতা কি, গ্রহের বক্রতা আমরা দেখব যে সাধারণভাবে আমরা বুঝবো যে একটি রাস্তা দিয়ে বা কক্ষপথ দিয়ে ধরেন দুটোই গাড়ি পাশাপাশি চলছে, এই পাশাপাশি চলছে, অর্থাৎ একটি গ্রহ আর একটি গ্রহকে অতিক্রম করছে। যখন একটি গ্রহ আর একটি গ্রহকে অতিক্রম করে, তখন কিন্তু ওই পাশের যে গ্রহটি, সে ছায়ার কারণে হোক বা আমরাই দেখি যে একটি রিক্সা যখন আরেকটি রিক্সাকে ওভারটেক করে, তখন কিন্তু বাম পাশে যে রিক্সাটি থাকে সে কিন্তু সবসময়ের জন্য একটু ব্রেক করে বা স্লো করে। ওই স্লো গতিটাই কিন্তু হচ্ছে বক্রগতি, অর্থাৎ সে ছায়া গতির মধ্যে পড়েছে। তো এটিকে আরেকটু ভাবে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে এই যে বক্র গতি, এটি এই ছায়াটা কেন পড়ে, কোন কোন গ্রহের উপর পড়ে, কোন গ্রহ বক্রী হয় না, কখনোই বক্রী হয় না, আর কোন গ্রহ বক্রী হয়। একটু আপনারা ভেবে দেখুন তো, যে কোন গ্রহ বক্রী কখনোই হবে না। স্যার, চন্দ্র এবং রবি স্যার। চন্দ্র এবং রবি কেন হবে না? স্যার, সেটা বলতে পারবেন স্যার? হ্যাঁ, চন্দ্র স্যার পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। তো চন্দ্র তো অন্য কোনো গ্রহের কক্ষপথে যায় না, সে পৃথিবীর কক্ষপথেই থাকে। আর সূর্য তো নিজ অবস্থানেই স্থির। হ্যাঁ, সেইটা একটা যেমন ব্যাখ্যা রয়েছে, সেই কক্ষপথে আসছে না, এটা একটা ব্যাখ্যা রয়েছে। আর এরা হচ্ছে দ্রুত গতিশীল গ্রহ, এরা সবসময়ের জন্য নিজের গতিতেই চলে। এ কাউকে বক্র করে, কিন্তু সে কখনো নিজে বক্রস্থ হয় না। বক্র বা দগ্ধ কিন্তু এরা করে, কিন্তু এরা কখনোই বক্র হয় না। তো এটা যখন দগ্ধের ক্লাসে যখন যাবেন, তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এই বক্র নিয়ে আরেকটি কথা রয়েছে, তো প্রথম অংশের ভিতরে না বলে আমরা আরেকটু অন্যদিকে যাই। তো ধরেন, সেটি আমরা বললাম যে একটি গ্রহ আরেকটি গ্রহকে অতিক্রম করবে। যখন অতিক্রম করবে, তখন যে ছায়ার কারণে যে গ্রহটি গতি থমকে যাবে, এমনকি সে পিছনের দিকে পশ্চাৎ গমনও করে। অনেক সময় দেখবেন যে
গ্রহ যেমন এবছরে 2025 সালে, 25 সালে ধরেন জানুয়ারিতে, এখন বর্তমানের সময় মঙ্গল কর্কটে আছে। এই কর্কট থেকে তার সিংহে আসার কথা, কিন্তু কর্কট থেকে সে সিংহে না আসে, সে কিন্তু মিথুনে যাচ্ছে। অর্থাৎ ঘরটাই সে অতিক্রম করে চলে যাচ্ছে বক্রগতির কারণে। তো এই যে বক্রগতির কারণে সে পিছনের ঘরে যাচ্ছে। আবার আমরা জানি যে 1 বছর ধরে একটি গ্রহ এক গৃহে অবস্থান করে, সেটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কোথায়? এই এই বৃহস্পতি আবার এই 2025 সালে দেখেন, প্রথমে 1লা জানুয়ারি আজকে, বা এই 2025-এর যদি হরোস্কোপ তৈরি করি, তাহলে এই বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে। তো বৃষ রাশিতে থাকবে, ওই বৃহস্পতি আবার আপনার এই মিথুন রাশিতে আসবে। মিথুন রাশিতে আসবে কবে সেটি মনে হয় উম, এপ্রিল মে, মে মাসের কত তারিখে সম্ভবত আসবে। তো মে মাসের 18 না কত তারিখে এই বৃহস্পতি মিথুন রাশিতে আসবে। আবার এটি বাংলা তারিখ আষাঢ়ের 14 তারিখ, জুনের কত পড়ে, সেই দিনে আবার সে অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে আসবে। আবার বছরের শেষ নভেম্বর বা ডিসেম্বরের 17 তারিখে মনে হয় সম্ভবত, এই বক্রগতি থেকে মানে অতিচার গতি দ্বারা যে আসছিল, সেখান থেকে আবার মিথুনে যাবে। তাহলে একটি বছর, মানে এই বছরটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ধরেন আপনাদের কাছে কিন্তু 1লা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পঞ্জিকা রয়েছে, 14 এপ্রিল পর্যন্ত রয়েছে। তো এই 14 এপ্রিলের পর থেকে আপনারা নতুন বছরের যখন পঞ্জিকা পাবেন, পাওয়ার পরে তখন দেখবেন যে বৃহস্পতি বৃষ রাশিতে ছিল। সব থেকে সহজ অবস্থানে দেখার জন্য পঞ্জিকায় আপনারা যখন সহজভাবে দেখবেন, তখন হচ্ছে একটি পৃষ্ঠায় নজর দিলে আপনাদের দেখবেন গ্রহের গোচর দেওয়া থাকে। আবার গোচর বাদেও যে জিনিসটা দেওয়া থাকে, অথকালা শুদ্ধি দেখেন তো, 16 নম্বর পৃষ্ঠায় দেখেন, 16 নম্বর পৃষ্ঠায় নতুন বছরেরটা আসলে আপনারা দেখে নেবেন। 16 নম্বর পৃষ্ঠায় দেখেন, বৃহস্পতি 8ই বৈশাখ বৃহস্পতি বৃদ্ধ হচ্ছে, 23শে বৈশাখ বৃহস্পতি অস্তমিত হচ্ছে পশ্চিমে, তারপরে 21শে জ্যৈষ্ঠ হচ্ছে বৃহস্পতি উদিত হচ্ছে পূর্বে, তারপরে 4ঠা আষাঢ় বৃহস্পতি বাল্যত্যাগ করছে, আবার 20শে আশ্বিন বৃহস্পতি বক্রস্থ হচ্ছে, 25শে মাঘ বৃহস্পতি বক্রত্যাগ করছে। তো এইটা আগামী বছরেরটা যখন আপনারা পঞ্জিকাটা পেয়ে যাবেন, তখন আপনারা দেখবেন যে ওই বৃহস্পতি কিভাবে এই 3টি ঘর অতিক্রম করছে। তো এই কিন্তু দ্রুত চলছে বৃহস্পতি। তো বৃহস্পতি যখন দ্রুত চলছে, অর্থাৎ তার চলার কথা 1 বছরে একটি রাশিতে, অথচ সে 3টি রাশিতে বিচরণ করছে একটি বছরের মধ্যে। তো এই 3টি রাশিতে যাওয়ার সময় ওই, মানে আমি বলবো যে প্রভাবকারী গ্রহ, যে অনেক শক্তিশালী গ্রহ, বা বৃহস্পতি তো আমরা জানি দেবতাদের গুরু, নৈসর্গিক শুভ গ্রহ, অনেক কিছুই জানি আমরা। তো তাকে সম্মান দেখানোর জন্য অনেক গ্রহ কিন্তু বক্রস্থ হয়ে তাকে সাইড দেবে, যার জন্য প্রভাবকারী গ্রহগুলো সবসময়ের জন্য বেশি, মানে এই বক্রস্থ করতে গুরুত্ব বহন করে। তো এখানে আমাদের কিন্তু জানতে হবে যে কোন কোন গ্রহ কাকে কাকে বক্রী করতে পারে, সেটি জানতে হবে না? স্যার অতিচার গতিটা কি একটু বুঝিয়ে দিন স্যার। অতিচার গতি দ্বারা, অতিচার শব্দের অর্থটা তো অতিচারই আমরা জানি। না তো সেটা বুঝলাম স্যার, মানে কখন আমরা বুঝবো যে এটা অতিচার হবে, আহ, এরকম কোনো হ্যাঁ, এটা অতিচার হবে, এটা এফিমেরিসে দেওয়া থাকে সবসময়ের জন্য। ওইটাই স্যার। হ্যাঁ, অতিচার মানে তার দ্রুত গতিতে সে যাবে, এটাই তো হ্যাঁ, স্যার। দ্রুত গতিতে যায়, মানে সে বাধাহীন ভাবে, সে ইচ্ছা করে ধরেন আম, আমি হয়তো জয়ন্ত বাবুর বাড়িতে বা নীরজ বাবুর বাড়িতে বেড়াতে গেলাম, আকস্মিক, এটা আকস্মিক ঘটে, তখন ফাঁকা পায়, অর্থাৎ অন্যান্য গ্রহের দৃষ্টি বা মানে বিশেষ করে কোনো বাধা সে পায় না। না পাওয়ার ফলে সে চিন্তা করে যে আমি একটু ঘুরে আসি সামান্য সময়ের জন্য। এইটাই হচ্ছে অতিচার গতি।
তো অতিচারের আর একটা কি যেন ছিল, ওইটা তো জানা নেই আমার। উম ফোনে যদি ফোন স্যার আছে। অতিচার গতি কি শুধু বৃহস্পতির আছে নাকি অন্য কোনো গ্রহেরও আছে স্যার? না, অন্যান্য গ্রহের অতিচার গতি নেই। ধুর, শালা যন্ত্রণা, এখন বিপদে ব্যস্ত সময়। হ্যালো। হ্যাঁ, ক্লাস লাগবে। হ্যাঁ, পরে বলবো। স্যার প্রণাম নেবেন, কেমন আছেন স্যার? হ্যাঁ, জয়ন্ত স্যার। প্রণাম। হ্যাঁ ভালো। স্যার প্রণাম স্যার। হ্যাঁ, প্রণাম। তো এক কথায় আমাদের বুঝতে হবে যে গ্রহগণ যখন বাহ্যিক বল প্রয়োগ করে, সেই বল প্রয়োগের জন্য যদি কোনো গ্রহ শক্তি হারায় বা সে অতিক্রম করতে গিয়ে কাউকে ফিসে ফেলে, সেটি হচ্ছে ওই গ্রহের বক্রগতি। বুঝতে পেরেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা একটু পরে আসি, না হলে আপনাদের ক্লাসটা ভালো লাগবে না। তো আমাদের আরেকটি পয়েন্ট রয়েছে যে কালসর্প দোষ কি। কালসর্প দোষ আমরা জানি যে রাহু কেতুর এক পাশে সমস্ত গ্রহগণ থাকবে। এখানে দেখেন এক পাশে সব গ্রহগণ আছে, বৃহস্পতি, শনি, চন্দ্র, মঙ্গল, বুধ, রবি, শুক্র এবং লগ্ন সব কয়টাই এক পাশে আছে। রাহু কেতুর সমসপ্তমের এক সাইডে, যে কোনো সাইডে যদি কখনো গ্রহগণ থাকে, তখন তাকে কালসর্প দোষ বা কালসর্প যোগ বলে। কখনো কখনো কালসর্প দোষ হয়, আবার এই কখনো কখনো এটি কালসর্প যোগও কিন্তু হয়। তো যোগ কেন হয় আর কালসর্প দোষ কেন হয়, এটা কিন্তু আমরা জানি যে দোষ হচ্ছে যদি গ্রহগণ দোষী হয়, কালসর্প দোষে যদি গ্রহগণ দোষী হয় তখন দোষ, যদি তারা দোষ মুক্ত হয় তাহলে সেটি যোগ হয়। তো কালসর্প দোষ মুক্ত কিভাবে হবে, এটিও কিন্তু আমাদের বুঝতে হবে। যে বিশেষ করে রাহু কখনো এই কালসর্প দোষের মধ্যেই, বিশেষ করে কালসর্প যোগ আর কালসর্প দোষ রাহু আর কেতুর কারণেই কিন্তু ঘটছে। তো কেতুর তো কোনো দৃষ্টি নেই। রাহুর সঙ্গে যদি বিশেষ করে গুরু যুক্ত হয় বা গুরু দৃষ্ট হয়, সেই সব যোগগুলোকে যোগ না বলে দোষ বলা হয়। আর গুরু যদি কখনো মানে দোষযুক্ত না হয়, তখন সেটি কালসর্প যোগও হয়। এটি অবশ্য তার নক্ষত্রেও অনুপাতে সেই যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। শুধু এক কথায় উত্তর দিলে কালসর্প দোষ কিন্তু শেষ হবে না। তো এখানে আমাদের দেখতে হবে যে কোন কোন গ্রহ দোষযুক্ত হয়েছে। বিশেষ করে আগে দেখতে হবে বৃহস্পতিকে। তো বৃহস্পতি কি রাহু দ্বারা দোষযুক্ত হয়েছে কি হয়নি? দেখেন, হয়নি। রাহু দ্বারা হয় নাই স্যার। হ্যাঁ, হয় নাই। হতে হবে কিন্তু রাহু দ্বারা। তাছাড়া রাহু দ্বারা কোন গ্রহটি দোষযুক্ত হয়েছে? একমাত্র এখানে শুক্র হয়েছে। শুক্রের উপর না, তাও না হয়নি। স্যার, শুক্রের উপর নাই। কেউ হয়নি। দেখেন এখানে কেউ হয়নি, সপ্তম, অষ্টম, নবম নেই। তো এখানে পঞ্চম নেই। তো এটি কালসর্প যোগও কিন্তু হতে পারে। তো যোগ হবে কি হলে সেটি কিন্তু দেখতে হবে যে এখানে কি যোগ তৈরি করেছে। এই তারিখে 17 এপ্রিল 2020 সকাল 8টায় যে জাতক জন্মগ্রহণ করেছে, সেই জাতকের বৃষ লগ্ন আর রাশি হচ্ছে মকর রাশি। রাশিতে তুঙ্গস্থ মঙ্গল এবং বৃহস্পতি, শনি যুক্ত হয়ে বসে আছে রাজযোগকারক গ্রহ শনির সঙ্গে। তো এখানে একটি চারি গ্রহের যোগ তৈরি করেছে, আর কোথাও কিন্তু কোনো যোগ নেই। তো এই চারটি গ্রহ যদি পাপযুক্ত, পাপ দিয়ে শুরু হয়, তো এখানে কি কোনো পাপযুক্ত হয়েছে না? দেখেন, তো শত্রুযুক্ত, বৃহস্পতি শত্রুদৃষ্ট পাপযুক্ত হয়েছে হয়েছে, না? চন্দ্র পাপযুক্ত হয়েছে। এবার একটু আমাদের আসতে হবে যে কালসর্প দোষ কত প্রকার। কালসর্প দোষ কিন্তু বহু প্রকার। কালসর্প দোষ বহু প্রকার। যেমন কালসর্প দোষ যেমন আমার জানা মতে আমি জানি যেটি অনন্ত
কালসর্প যোগকে প্রথম যোগ বলা হয়। তারপরে হচ্ছে কুলিক, তারপরে বাসুকি, উম এই তো নাম, এবার শঙ্খ, শঙ্খ কালসর্প যোগ, শঙ্খচূড়। পদ্ম কালসর্প যোগ, তারপরে উম মহাপদ্ম, তক্ষ। মানে কালসর্পে যতগুলো সাপের নাম আছে প্রায় সেইগুলোই নাম দিয়ে কালসর্প দোষ আছে। তো এগুলো পরবর্তীতে গ্রুপে দিয়ে দেওয়া হবে। তবে অনন্ত কুলিক যেগুলো মনে আছে সেগুলো হচ্ছে অনন্ত কুলিক, শঙ্খ, তারপরে হচ্ছে বাসুকি, তারপর তক্ষক, আর কারো মনে পড়বে? কারকত্বক ইত্যাদি। যা হোক, পরবর্তীতে অনন্ত, গ্রুপে কুলিক, দিয়ে দেবে। বাসুকি, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কর্কট, শঙ্খচূড়, ঘটক, বিষধর, শেষনাগ। 12 প্রকারের নাম দেখলাম স্যার। কোথায় পেয়েছেন এটা? সেটা অনলাইনে দেখলাম স্যার একটা। হ্যাঁ হ্যাঁ, এই 12 প্রকার ছাড়া আরো প্রকার পাবেন, আরো প্রকার পাবেন। তো কালসর্পদোষ ঠিক আছে, এই 12 প্রকার অন্তত লিখে নেন আপনারা। তো 12 প্রকার লিখে নিন। তাছাড়া কালসর্প যোগের চার্টটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। তো এই যে কালসর্প দোষ, নাম অনুযায়ী কালসর্প দোষের ব্যাখ্যাগুলোও কিন্তু আমাদের পরিপূর্ণরূপে একে একে শিখে আসতে হবে। তো শিখে আসতে গেলে আমাদের কি করতে হবে? কালসর্প দোষ আমরা কেন শিখবো? কেন শিখবো এটি কি একটু বলতে পারবেন, যে কালসর্প দোষ কেন শিখবো? স্যার, কাল মানে তো হচ্ছে সময়, কাল শব্দের তো সময়, আর সর্প হচ্ছে আমরা সর্পটাকে জানি হচ্ছে কুণ্ডলীকৃত আকৃতির, মানে সাপে বলতে আমরা বুঝি সে হুম কুণ্ডলী পাকিয়ে থাকে। হুম তো যেটাকে আমরা আসলে সোজা বাংলা বলতে প্যাচ। তো হুম কাল যদি সময় হয়, তো যারা কালের পেচে বা সময়ের পেচে পড়ে যায়, জন্মের পর থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যক্তি কালের পেচে বা সময়ের পেচে জড়িয়ে যায়। সর্প তো নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। তো তেমনি ভাবে কালসর্প দোষে ওই রাহু এবং কেতু ব্যক্তিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। তো এটা কালসর্প দোষের একটা ব্যাখ্যা হতে পারে কি স্যার? হ্যাঁ, হতে পারে। এইরকম হতে পারে যে কালসর্প দোষের সময়টি ঘোর একটি অন্ধকারাচ্ছন্ন সময়, যেটি কালরাত্রি বা কুলিক রাত্রি, কুলিক বেলা বা রাহুকাল বলে গণ্য হয়, অর্থাৎ অশুভ কাল। সেই অশুভ কালটা দীর্ঘ সময় হতে পারে। যেমন এই প্ল্যানেটে দেখুন, চন্দ্র মকরে রয়েছে, কুম্ভ, মীন, মেষ, বৃষ, এই কয়টা রাশিতে যখন সে অতিক্রম করবে, তখন কিন্তু তার কালসর্প দোষ ছাড়াচ্ছে না। রবি বৈশাখ মাসের এটি চার, যেহেতু 17ই এপ্রিল, 17ই মেতেও কিন্তু কালসর্পদোষ 1 মাস পরেও কিন্তু ছাড়াচ্ছে না। মানে দাদা শুক্র। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। তো আমার এখানে নেটের দেখতে কারণে ঢুকতে পারিনি। এখানে কিন্তু দেখতে হবে যে এই কোন গ্রহ যদি এই বামাবর্তে না আসে, রাহু কেতু, তাহলে এই কালসর্প যোগ বা দোষটা কিন্তু আমরা মুক্ত হচ্ছি না। তাহলে এই সময় যে শিশুরা জন্মগ্রহণ করবে, ধরে নিন যে 1 2 3 4, 4 দিনে 4 দুগুণে 8 10 দিন, এই 10 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করবে সবাই কালসর্পদোষের লোক হবে। এবং এই 10 দিনের মধ্যে যারা ধরুন শুভকর্ম, এর মধ্যে কি কোনো শুভকর্ম থাকবে না? ধরেন গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা দীক্ষা, বা ধরুন অনেক কিছু যে শুভকর্মগুলো আমরা করে থাকি, সেগুলো যদি করা হয়, তাহলে সেটি কালের করাল গ্রাসের মধ্যে কিন্তু পড়ছে। অর্থাৎ এটি ধরে নেওয়া যাবে রাহু কালের থেকেও একটি খারাপ কাল। তো সেই খারাপ কালের মধ্যে যে কর্মাদি হবে, সেই কর্মগুলো কতটা শুভ ফল বয়ে আনবে, আদৌ শুভ আনবে কিনা। ধরুন কালসর্প দোষ মাসের 15 দিন যাবত একটানা থাকতে পারে। এখান থেকে যদি শুরু হতো, কেতুর ডিগ্রি এদিক থেকে আসবে, তাহলে কেতুর ডিগ্রি ধরেন 29 ডিগ্রিতে ছিল, ধরে নেন। তো 29 ডিগ্রির পরে চন্দ্র বৃশ্চিকে ওই ধনুতে কেবল ঢুকেছে, ধরেন 1 ডিগ্রি পার করেছে, 1.5 ডিগ্রি হয়েছে। তো এই ধনু থেকে মিথুন পর্যন্ত যেতে তার কিন্তু 15 দিন সময় লাগতেছে, প্রায় এক পক্ষ, কখনো 14 দিনেও যাচ্ছে। তো ধরে নিন এক পক্ষ লাগছে। সেই এক পক্ষের মধ্যে কি কোনো শুভ অনুষ্ঠান হবে না? কেউ কি বিবাহ করবে না?
কারো শিশুর অন্নপ্রাশন করবে না। তাহলে এই কালসর্প দোষ সব সময় যে দোষ হবে, কখন দোষ হবে আর কখন যোগ হবে, ওই সেই যোগের সময়টি বের করে এর মধ্য থেকে শুভ সময় বের করতে হবে। আর নচেত কিন্তু সেই কালসর্প দোষে পড়ে মানুষ এই আঘাত ধাক্কা খাবে। মানে এটি অশুভ কাল, নিঃসন্দেহে অশুভ কাল। যেমন আমরা মাঙ্গলিক দোষের ক্ষেত্রে, যদিও এখনো ক্লাস হয়নি, তো আপনারা অনেকেই জানেন যে আমরা মাঙ্গলিক দোষ লগ্নে মঙ্গল থাকলে হয়, চতুর্থে অর্থাৎ লগ্নে থাকলে হয়, চতুর্থে থাকলে মাঙ্গলিক দোষ হয়, সপ্তমে থাকলে হয়, অষ্টমে থাকলে হয়, আর দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। তো এই যে পাঁচটি ঘরে মঙ্গল থাকে, এর মধ্যে এই পাঁচটি ঘরের মধ্যে কোনো কোনো গৃহের মঙ্গল যোগ ও কিন্তু হয়। মানে মঙ্গল দোষ না, মাঙ্গলিক যোগ, সেটি শুভকর হতে পারে। সেটি কিসের উপর নির্ভর করে? সেটি কিন্তু তিথি এবং নক্ষত্রের উপর অনেক সময় দোষ খণ্ডায়, বা গ্রহগণের অবস্থান বা বলাবলের উপর নির্ভর করে। যে যদি ওই দিকবল ষড়বল, আপনারা যে ক্লাসটি ধরেন হয়তো দুদিন পরে পাবেন, এই বলাবলের উপর নির্ভর করে সেই দোষকে যোগে পরিণত হয়। তো এই কালসর্প দোষ বিশেষ করে মানুষকে এক কথায় যদি উত্তর দেওয়া হয়, তাহলে মানুষের জীবনে কালসর্প দোষ এমন একটি উম, বিষয় যে জীবিত কালে সে তার সুনাম যশ খ্যাতি অর্জন করতে পারে না, মৃত্যুর পরে তার সুনাম প্রস্ফুটিত হয়। যেমন অমনিবাস, কোন লেখকের যদি অমনিবাস পড়ে থাকেন, তাহলে অমনিবাসের প্রকাশ কাল দেখবেন, আর ওই লেখকের জন্ম আর মৃত্যু সালটি দেখবেন। তাহলে দেখতে পাবেন যে অমনিবাস জীবিত থাকতে অমনিবাস প্রকাশ হয় না, তাহলে তার নাম অমনিবাস হবে না। তো সেটি মারা যাওয়ার পরে প্রকাশ হবে। এবং ওই মারা যাওয়ার পরে যদি ওইটা নন্দিত হয়, শুধু প্রকাশ হলো, প্রকাশ হওয়াটাও এক ধরনের নন্দিত। এবার যদি প্রচুর তার প্রসার প্রসার বা গ্রহণযোগ্যতা এগুলো যদি বাড়ে, তাহলে বুঝতে হবে সে মৃত্যুর পরেই কিন্তু এই সুনামটা পেয়েছে, বা তার কৃতকর্মের ফলটা পরজন্মে গিয়ে বা পরের গিয়ে পায়। সেই অর্থে বলা যায় যে কালসর্পদোষ মানুষকে স্মরণীয় করে রাখে, মানুষের জীবনের কৃতকর্মকে স্মরণে রাখতে কালসর্পদোষ একটি বিশেষ শুভ ফল বয়ে আনে। তাছাড়া বাকি কোনো দিকে কিন্তু কালসর্পদোষ কখনোই শুভ ফলদাতা নন। যদিও কালসর্পদোষ যত প্রকার রয়েছে তার মধ্যে কিছু যদি যোগযুক্ত হয়, আবারও বলি, কিছু যদি যোগযুক্ত হয়, বিশেষ করে ওই যে ধরেন কেতুর সঙ্গে যদি কোনো গ্রহ যুক্ত থাকতো একই গৃহে, কিন্তু কেতুর ডিগ্রি কিন্তু পার হতে হবে, এটি ভালো করে বুঝে নেন। এইখানে কিন্তু একটা বিশেষ বিষয় রয়েছে, কেতু এদিক থেকে 30 ডিগ্রি পর্যন্ত আসতেছে, তার গতিটা এদিক থেকে, আর বাকি সকল গ্রহ কিন্তু এদিকে যাচ্ছে। তাহলে কেতু পার করে আসলে যত গ্রহ এদিকে যাবে, তখন কিন্তু সে কালসর্প দোষের মধ্যে পড়ে যাচ্ছে। যার কারণে কিন্তু আপনার ওই গুলিক অনন্ত বা ধরুন যত কালসর্প দোষ যত প্রকার নামকরণ হচ্ছে, সেটি কিন্তু এই গ্রহের রাহু আর কেতুকে অতিক্রম করা বা রাহুর দৃষ্টিজনিত কারণে নামকরণ হচ্ছে। এটা একটু বুঝতে হবে যে এই রাহু হচ্ছে এই দিকে যাচ্ছে, দেখেন এই যে এই দিকে যাচ্ছে, আর হচ্ছে বাকি গ্রহগণ এই বাইরের থেকে এই দিকে আসছে। তাহলে এই রাহু যদি ধরেন এখানে 10 ডিগ্রিতে থাকে, শুক্র যদি এসে 21 ডিগ্রিতে আসে, তখন কিন্তু কালসর্পদোষ ভেঙে যাচ্ছে। কিন্তু 10 ডিগ্রি বা 1 ডিগ্রির মধ্যে থাকলে এই গ্রহগণ এসে, শুক্র যখন মিথুনের 1 ডিগ্রিতে আসছে, তখন রাহুর সঙ্গে কিন্তু শুক্র যুক্ত হচ্ছে। আবার রাহুর সঙ্গে যখন রবি আসছে তখনও কিন্তু যুক্ত হচ্ছে। অর্থাৎ এই যুক্ত এবং সঙ্গে নিয়ে ভ্রমণ এবং তার দৃষ্টির উপর নির্ভর করে
কালসর্প দোষের নামকরণ করা হয়ে থাকে? বুঝতে পেরেছেন? জয়ন্ত বাবু, নীরজ বাবু, একটু বুঝিয়ে দেন এখানে। স্যার এটা হচ্ছে যখন রাহুর গ্রাসমানের দিকে গ্রহগুলো থাকে তখন একরকম কালসর্প হয়, আর যখন গ্রাসমানের বিপরীতে থাকে তখন হচ্ছে একরকম কালসর্প হয়। সেটাই স্যার যেটা আপনি বললেন স্যার। যেমন রাহু হচ্ছে এখন আহ, এই চকে মিথুন রাশিতে আছে, তার যে গতিপথ সেটা হচ্ছে বৃষ অভিমুখী। আর এই বৃষে যে শুক্র আছে সেই শুক্রের যে গতিপথ সেটা হচ্ছে মিথুন অভিমুখী। তার মানে রাহুর হচ্ছে সর্পের মাথা। তো সে তো হা করে আছে, আর শুক্র কিন্তু ওই হা- হার মধ্যে দিয়ে যাচ্ছে, যাবে আর কি। তার যে পরিভ্রমণ পথটা সেটা হচ্ছে রাহুর এই মুখের ভিতর দিয়ে যাবে। তো সেটাই হচ্ছে মানে রাহুর মুখের অভিমুখী যেটা আর কি, মানে গ্রাসমুখী যে কালসর্প দোষ। আর যদি বিপরীতে থাকতো, আমরা যদি এরকম দেখতাম যে শুক রাহু এবং কেতুর অপোজিটে, অর্থাৎ এই মকর থেকে বৃষে যে গ্রহগুলোর অবস্থান আছে সেগুলো যদি আহ, আপনার কর্কট থেকে বৃশ্চিকের মধ্যে থাকতো, তাহলে রাহু কেতুর বিপরীতমুখী থাকতো, সেটা গ্রাসমানের বিপরীতমুখী থাকতো। হ্যাঁ, আর একটু ভেঙে দেন। স্যার আর নীরজ দা একটু বলুন। তবে একটা ব্যাপার হচ্ছে কি, রাহু এবং কেতুর এই যে কালসর্প দোষের যে প্রভাবটা, সেই প্রভাবটা হচ্ছে 42 ইয়ার্স। ব্যক্তির জীবনে 42 ইয়ার্স, 42 বছর বয়স পর্যন্ত আপনার এটার একটা প্রভাব থাকে। আহ, একটা প্রত্যেকটা গ্রহেরই একটা প্রভাবই প্রভাবের একটা ইয়ে আছে, বয়স আছে। ঠিক আছে, যেমন 16 বছর বয়স থেকে বৃহস্পতির প্রভাব শুরু হয়। রবির হচ্ছে 24 বছর, চন্দ্রের 22 বছর, মঙ্গলের 28, বুধের 32, শনির 34। তো এরকম রাহু কেতু হচ্ছে 42 বছর বয়স থেকে তাদের প্রভাব ইয়ে হয় আর কি, প্রভাব মুক্ত হয় ব্যক্তি। তো এই কালসর্প দোষের প্রভাবটাও 42 বছর বয়সী ব্যক্তি প্রভাব মুক্ত হয়ে থাকে। এখানে স্যার আমি একটু বলতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই কালসর্প দোষে আপনার যদি বিবাহ হয় বা বিবাহে আপনার কি করা যায় বা কি করণীয় আছে? এটা তো ব্যাপক প্রশ্ন, এটা স্যার আনসার দিবে। ঠিক আছে, আচ্ছা। আমি আর প্রাথমিক। একটা জিনিস হ্যাঁ বলুন দাদা। আর একটা জিনিস হচ্ছে যে যে 42-এর পরে যদি আপনার এটা প্রভাব মুক্ত হয়ে যায়, তাহলে তার জীবনে কি আপনার কোনো শুভ সময় আসবে না? এমনি তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে যে তার মৃত্যুকাল কিন্তু খুব ঘটা করে পালিত হয়। যেমন হ্যাঁ হয়তো হ্যাঁ আমি মরলে লোক আসবে 10 জন, কিন্তু উনি কালসর্প দোষে লোক আসলে, মারা গেলে আপনার লোক আসবে 1000 জন বা 2000, 3000। এটা স্মরণীয় হয়ে থাকবে, হ্যাঁ, সেটা মৃত্যুটা ক্লিয়ার। স্মরণীয় হয়। মৃত্যুটা স্মরণীয় হয়। তো এখন এই কালসর্প দোষে বিয়ে হলে কি হবে? এখন কালসর্প দোষ আমি বললাম, এখানে তো কুষ্টি ঠিকুজি আমাদের এখানে সিস্টেম যেটা সেটা হচ্ছে যে এটাকে পরিবর্তন করে ফেলে বা এটাকে আপনার মানে আরেকটা কুষ্টি ঠিকুজি করে, কিন্তু সেটা তো আপনার করলে কার্যকারিতা তো হবে না। না, সেটা হবে না এখানে। ফল তো এটা ফল আমি তো মনে করি একই হবে। এক ধরনের অসাধুতা, এই যে কুষ্টি ইয়ে করে দেওয়া, কালসর্প দোষ কাটিয়ে দেওয়া, আমি হুম। এটাকে এক ধরনের অসাধুতা বলেই মনে করি। হ্যাঁ, হ্যাঁ। তো আমি আমি দেখছি যে কালসর্প দোষের অনেক জাতকই আছে, এরা খুব ধূর্ত হয়, এরা খুবই অ্যাক্টিভ হয় এবং
খুবই দ্রুত হয়। এবং সেটা যদি রাহু যদি রাহুর অবস্থান এবং রাহু যদি মোটামুটি অ্যাক্টিভ হয়, সে কিন্তু নিজের স্বার্থটা অনেকভাবে আদায় করে নেয় এবং নিজে কিভাবে আপে যাবে সেই চিন্তা সে সব সময় করে। এটা একটা এটা কথা। হচ্ছে, আর একটা হ্যাঁ, নীরজ বাবু একটা ভালো কথা বলেছেন। সেটি হচ্ছে কালসর্প দোষের ফলাদেশ। তো কালসর্প দোষের ফলাদেশ কিন্তু বহুমুখী রয়েছে। এই আমার রেকর্ডের ব্যাপার। তো ফলাদেশ বহুমুখী রয়েছে, সেটি কিন্তু আমাদের প্ল্যানেট অনুযায়ী ফলাদেশ দিতে হবে। তো এই ফলাদেশ বিশেষ করে আমাদের তখন যেতে হবে, আমি কিন্তু এই বলেছি যে প্রথমে কালসর্প দোষের মধ্যেই কিন্তু আমরা গ্রহের বক্রগতিটা দেখব। তো গ্রহের বক্রগতিটা আমরা আগে একটু বলেছি। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে এই যে কথাটি বললাম যে রাহু ধরেন আপনার মাত্র 5 ডিগ্রিতে আছে, রাহু 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রিতে যদি থাকে, এই শুক্র যখন বা অন্য গ্রহ 25 ডিগ্রি পর্যন্ত যখন আসবে, তখন কিন্তু 25 ডিগ্রির ভিতরে থাকলেও কিন্তু সে কালসর্প দোষের মধ্যে পড়ছে। আবার 25 ডিগ্রি পার হয়ে যখন এই 30 ডিগ্রি 29 ডিগ্রি 59 মিনিটের মধ্যে থাকছে, সেটিও কিন্তু কালসর্প দোষের মধ্যে থাকছে। অনেক সময় আপনারা কিন্তু শুনেছেন লগ্ন ভঙ্গ কালসর্প দোষ। মানে কি? লগ্ন লগ্ন ভিন্ন বা বাকি গ্রহগণ কালসর্প দোষের মধ্যে পড়েছে। স্যার আমার কাছে আমাদের ডিপ্লোমা ক্লাসে আপনি যে ক্লাসটা নিচ্ছিলেন স্যার, 12টি কালসর্প দোষের ওই ইয়েটা আমার কাছে নোট আছে, আমি এটা গ্রুপে দিয়ে দিব স্যার, ওইটা হ্যাঁ, রেখে গ্রুপে দিয়ে সময় দিন। নষ্ট করি না স্যার। হ্যাঁ। তো এই বিশেষ বিশেষ জায়গা আমি একটু আলাপ করে যাই যে লগ্নভঙ্গ কালসর্প দোষ। তাহলে লগ্নটি তার এই রাহু কেতুর ভিতরে নেই, বাইরে আছে, বাইরে ওটিও কিন্তু কালসর্প দোষের মধ্যে পড়বে। তো যখন এই রাহুর 5 ডিগ্রি অতিক্রম করে, মানে 5 ডিগ্রির ভিতরে একেবারে এই কর্নারে যদি কোনো গ্রহ আসে, সেটিও কিন্তু কালসর্প দোষ বলে বিবেচিত হবে। এইবার যদি বলেন এটি কেন হবে, রাহু কেতু মানে ক্লকওয়াইজ ঘোরে ঘোরে, আর বাকি গ্রহগুলো এন্টি ক্লক বা ঘড়ির কাঁটার উল্টা দিকে তারা ঘোরে। তো যখন এই গ্রহগণ রাহুকে অতিক্রম করে যখন আসছে, তখন কিন্তু ওই রাহুর দৃষ্টিটাই কিন্তু ওই গ্রহের উপর পড়ছে। ভেবে দেখেন, যখন কেতুর ওখানেও এমনটি ঘটছে যে কেতু এইদিকে আসছে, বাকি গ্রহ ওইদিকে যাচ্ছে, তখনও কিন্তু বিপরীতে এই রাহুর দৃষ্টিটা কিন্তু ডিগ্রিগত কারণে সেই একই জায়গায় গিয়ে পড়ছে। তাছাড়া বুঝতে হবে কি, ধরেন যেমন বক্রগতি ক্লাসটাকে খুব সুন্দর একটি জায়গায়, মানে একটি ছকে বোঝানোর জন্য সুবিধা হয়েছে যে এই টপিকসটা পড়াতে। ধরেন যেমন বক্রগতি, বক্রগতি মানে আমরা কি জানি, বাঁকা গতি। নদী কখনো সোজা প্রবাহিত হয়? আমরা দেখেছি কোন নদী সোজা প্রবাহিত হয়? হয় না। আচ্ছা, বিমান কখনো সোজা চলে? আমরা যদি আকাশের বিমানের পথ দেখি, বিমান সোজাসুজি চলে না কেন? চলে না কিন্তু। ধরে নিলাম নদী হচ্ছে উঁচু জায়গা থেকে, পাহাড় থেকে জল নেমে আসছে, জল নামতে নামতে যেদিকে বেয়ে যায় সেই দিক থেকে নদী হতে হতে যায়। কয়েকদিন আগে একজনে বলল যে ব্রহ্মপুত্র স্নান আমাদের কুড়িগ্রাম ব্রহ্মপুত্র স্নানে নিমন্ত্রণ জানালো আমাকে। তা আমি বললাম কুড়িগ্রাম আবার ব্রহ্মপুত্র স্নান কি? তা বলছে যে হ্যাঁ, আমাদের এখানেই তো ব্রহ্মপুত্র স্নান। বলছে ব্রহ্মপুত্র স্নান তো হয় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে। তা বললো না, আমাদের এখানেও হয়। তো আচ্ছা ঠিক আছে, নিমন্ত্রণ গ্রহণ করলাম। তো চেষ্টা করো। এই চেষ্টা করে দেখে ব্রহ্মপুত্র নদ দিয়ে যখন ম্যাপে সার্চ দিলাম, দেখি কি, হ্যাঁ সত্যি নারায়ণগঞ্জের পথে উঠতে উঠতে যে ওই কুড়িগ্রামের ভিতর দিয়ে যে ভারতের ভিতর ঢুকে গেছে। তাহলে এই নদী যেখানেই যাবে, সেখানেই কিন্তু, অর্থাৎ ওই নদীর উৎপত্তি স্থল থেকে সমুদ্রে মিলিত হওয়া পর্যন্ত ওটা তো একটিই নদী। তাহলে ওই নদী যেখানে স্নান করবে সেখানেই ওই ব্রহ্মপুত্রের
স্নানের গুণ পাবে। এটাই হচ্ছে নিয়ম। তো কথা হচ্ছে যে ওই বক্র পথে নদী চলতে চলতে যদি এই নদীর ঘোলা পথে বা ওই জলের স্রোতের পথে আমরা দু চারটি টুকরো কাগজ টুকরো করে ছেড়ে দিই বা শোলা ছেড়ে দিই কয়েকটি, তো ওই স্রোতের সঙ্গে দেখবেন সব কয়টি কিন্তু একই রকম চলবে না, চলে না। কেন চলে না? হয় এর না চলার কারণ হচ্ছে নদীর স্রোত সব জায়গায় কিন্তু সমান থাকে না। তাহলে সমান থাকে না, রে শালা মহাশূন্যে বাধা দেয় কি? মহাশূন্যে সমান থাকবে না কেন? মহাকাশে তো গ্রহগণ চলবে, তো ওখানে আবার কে বাধা দেবে? এটা একটা বিশেষ প্রশ্ন না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কে হ্যাঁ স্যার। বাধা দেবে? আমরা যদি বলি যে 5টি টুকরো নদীর স্রোতে ছেড়ে দিলাম, নদীর স্রোত ওই নদী বাঁকার কারণে জল বাড়ি খেয়ে, নদীর স্রোত যারা না দেখেছেন তারা বুঝবেন না, বা তারা উপর থেকে মানে সিঁড়ির উপর দিয়ে জল ছেড়ে দেবেন। ঘরের সিঁড়ি বেয়ে বেয়ে জল যখন যেতে লাগবে, দেখবেন কোনো জায়গার থেকে গতি বেশি, কোনো জায়গায় কম, নিচু জায়গায় বেশি প্রবাহিত হচ্ছে। যখন সিঁড়ি ভরে বাঁক খেয়ে চলে আসবে ঘরে, তখন দেখবেন ওই বাঁকের ওখানে গিয়ে জল বাড়ি খাবে। এই যে বাড়ি খাওয়া গুলোকে, যেহেতু পৃথিবী একটি গোলাকার, অর্থাৎ মহাকাশ একটি গোলাকার, অর্থাৎ বৃত্তকে আমরা 360 ডিগ্রিতে রূপান্তর করেছি। সুভাষবাবু, আপনারা শিক্ষকরা, আপনাদের কিন্তু এগুলো বোঝাতে হবে পরে। দেখেন যে এই বৃত্তকে আমরা 12 ভাগ করে তো 360 ডিগ্রি করেছি, তাহলে এখানে গ্রহগণ ঘুরতে গেলে তারা কি সাইডে বাড়ি খাবে না? খাবে? হ্যাঁ। খাবে নাকি? না খায় না? খায় না, কারণ গ্রহগণ নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, নির্দিষ্ট একটা কক্ষপথে ঘোরে, যেটি আমরা দেখেছি ওই মহাকাশে ভূগোলের যারা শিক্ষার্থী আছেন দেখবেন যে, কিভাবে দেখাবো, ওই যাই হোক, যে তারের মধ্য দিয়ে যেমন পুতির মালা যেমন থাকে না, এই পুতির মালাটা যদি চিকুন তারের ভিতর দিয়ে গোল একটা রিঙের ভিতর থেকে পুতির মালা দেওয়া এই হয়। তো আমি একে দেখালাম, এরকম করে যাবে। হ্যাঁ, ওইরকম তো আঁকা দেখালে হচ্ছে না, এখানে আমি বলতে চাচ্ছি, ধরেন ওই পুতির মালার এক ধরনের রিং খেলনা হিসাবে পাওয়া যায় কিন্তু, হ্যাঁ। খেলনা রিং। তো ওই পুঁথির মালায় কিন্তু এই মহাকাশকে ওই এক একটা গ্রহ দিয়ে, 9টি গ্রহকে দিয়ে এই সাবিরিং এর মতো এরকম ঘুরলি দিলে ওই গ্রহগণ ওই নির্দিষ্ট আকারেই ঘোরে। ও কিন্তু আবার আগে পিছে ঘোরে। তো আগে পিছে কেন ঘোরে? ও খেলনাটা বেশি দাম না, হয়তো 200-300 টাকা দাম। তো ওটা আগে পিছে কেন ঘোরে? কোনোটা ওই বৃত্তটার তো একটি ছোট, একটি মাঝারি, আরেকটি বড়, তার চেয়ে আরেকটি বড়। যেমন বুধ সবচেয়ে কাছের গ্রহ, তারপরে শুক্র, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, এই কিভাবে যেন ওই যে চক্রাকারে যে মহাকাশে ঘোরে। এই ঘুরতে গেলে তার যে রৈখিক বল মানে রেখাগত বল, তার যে বৃত্তগত বল, তার যে চলতে গেলে যে স্পন্দনরত যে বল, এমনকি তরঙ্গ যে স্পন্দনের মাধ্যমে যে তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গ, তারপরে হচ্ছে তার যে ভার মানে, ধরেন বৃহস্পতির বলয়, শনির বলয় রয়েছে, বৃহস্পতির বলয় নেই, তাহলে বলয় থাকলে কি হবে? একটি বিমানের পাখায় যদি একটি সামান্য মানে কি বলবো, কলমের মতো একটি খুঁটো থাকে, দেখবেন বিমানের পাখার মাথার দিকে খুঁটো থাকে, ও যদি আপনাকে শুধু দিক ঘুরাতে পারে, পাতলা একটি ব্লেডের মতো, মাত্র 1 ইঞ্চি পাখার উপরে 1-1.5 ইঞ্চি একটি ইয়ে থাকে, মানে সেটি বিমানকে ঘোরাতে সহযোগিতা করে। অর্থাৎ 1 ইঞ্চিতে ও তো অত বড় একটা ওয়েটি বিমান যদি ঘুরায় নিতে পারে, ওই 1 ইঞ্চি ব্লেডটাকে শুধু একটু বাঁকা করার কারণে, পাইলট শুধু সুইচ দিয়ে ওটি বাঁকা করবে, তার জন্য বিমান বামে ঘুরবে। কত পরিমাণে বাতাস বাধে তাহলে বুঝতে হবে। ওটিকে বলে তখন এই যে বৃত্ত পথে ঘুরতে বা গতি পথে গ্রহগণ যে চলছে, এই চলার পথে তাকে যে বাধাগুলো দেয়, ওই বাধাগুলো খাওয়ার কারণে গ্রহগণ কিন্তু বক্রী হয়। এই রাহু বেটা কালসর্প দোষের সময় কি বলে যে, আমাকে অতিক্রম করে তুমি যাচ্ছ, আমার কুছুয়াটা একটু নিয়ে যাবা না? আমি তাকিয়ে পড়েছি, সেখান থেকে তুমি যাবা। তাহলে গ্রামের মোড়ল তাকিয়ে আছে রাস্তা দিয়ে, ধরেন মোড়ল কিন্তু দোতলায় বসে গুড়গুড়ি টানছে, নিচেই গুড়গুড়ি সাজায় দিচ্ছে তার ওই
কি বলবো, শ্রমিক কর্মচারী উজির ভিত্তরা, তারা সাজিয়ে দিচ্ছে, উনি দোতলায় বসে টানছে। কিন্তু রাস্তাতে হেঁটে যাওয়াটাও তার দৃষ্টিকটু দেখাচ্ছে। কেন আমার সামনের থেকে ডুমডুম করতে করতে হাঁটতে যাওয়া কেন? কিন্তু ওনার মাজার সমস্যার কারণে উনি ডুমডুম করে হাঁটে। মোড়ল কিন্তু ওটি দেখছে না। মোড়ল দেখছে যে আমার বাড়ির সামনের থেকে এইভাবে হেঁটে গেছে, মানে ও বেয়াদবি করেছে, কিন্তু ওর কিন্তু শারীরিক সমস্যার কারণে গেছে। অর্থাৎ রাহু কিন্তু ওই গ্রহগণকে তখন মনে করবে যে তুই আমার সামনে দিয়ে যাচ্ছিস, মানে দেখতে নারী চলন বাঁকা। তখন যে বলগুলো প্রয়োগ করবে তাকে আমরা যেমন ওই আপেক্ষিক বল, মৌখিক মানে ওই ধর্তরি, যেমন মৌলিক বল, তারপরে ওই উম, আরে সরল বল, এইরকম অনেকগুলো বল আছে, মানে ওই সায়েন্সে যেটা কেন্দ্রাতিক বল আছে ফিজিক্সে, স্যার, ফিজিক্সে। কেন্দ্রাতিক বল। হ্যাঁ, কেন্দ্রাতিক বল স্যার, প্রতিটা মানে প্রতিটা বস্তুই তার কেন্দ্রের দিকে অন্য বস্তুকে আকর্ষণ করে হ্যাঁ, ফিজিক্সের ভাষায়। আকর্ষণ করে। তো একে এই একে একটা আকর্ষণের একটা কেন্দ্রাতিক বল পদার্থের বলে। মধ্যে যেতে হবে। তো সেই পদার্থকে কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে ও পর্যন্ত ইনক্লুড করা হয়েছে। এইবার যদি বলেন পদার্থ কে করেছে, ভূগোল কে করেছে, রসায়ন কে কি করেনি? করেছে, রসায়ন কে করেছে? হ্যাঁ, যদি না করে তাহলে গ্রহগণের তিক্ত বা মিষ্টি বা স্বাদ, এই যে স্বাদ নির্ণয় করেছে কি করে? হ্যাঁ, করেছে না? হ্যাঁ তাহলে স্যার। রসায়ন এর ভিতর পদার্পণ করেছে না? তো ওই যে দেখতে নারী চলন বাঁকা, ওই চলন বাঁকাটা কিন্তু বক্রী হওয়ার একটি কারণ। ওই রাহুর দৃষ্টি বা রাহুর অবস্থান থমকে দেওয়ার। মোড়ল যদি বলে বসে, এই তুই ওভাবে হাঁটছিস কেন, মোড়লের চোখে চোখে যদি চোখ পড়ে যায়, তাহলেও কিন্তু আপনাদের একটু স্লো হাঁটতেই হবে। সাধারণভাবে ধরেন আমি এই রাস্তা দিয়ে চলছি, কিন্তু আমি আর তাকায় বললাম যে এখানে ক্লাস চলছে, জয়ন্ত স্যার, নীরজ স্যার কথা বলছে, আমি কি একটু তাকাবো না? তাকালে কি আমি একটু থমকে যাব না? আচ্ছা। তো কালসর্প দোষ যেমন আকর্ষণ করবে জীব জগৎকে, ঠিক তদনুরূপ বিকর্ষণও করবে। যখন বিকর্ষণ তৈরি করবে, যেমন ঋতু, আমরা বাংলাদেশে ষড়ঋতুর দেশ। এইবার যদি সামান্য বাংলাদেশের পাশে সিঙ্গাপুর যাই, সেখানে কয় ঋতুর দেশ? স্যার, 2 ঋতু মনে হয়। হ্যাঁ, 2 ঋতু মনে হয় স্যার। হ্যাঁ, গ্রীষ্ম আর বর্ষা। দুই ঋতু যদি হয় তাহলে গ্রীষ্ম আর বর্ষা, আর কিছু কিন্তু নেই সামান্য সিঙ্গাপুর গেলে। আবার যদি ওই যেখানে দাবানল হচ্ছে ওর নিচের মেক্সিকোতে যদি যাই, তাহলে ওখানে যে আর 6 ঋতু কিন্তু খুঁজে পাওয়া যায়। অথচ এখানে একটু আগে কিন্তু সমীরণ বাবু ছিলেন, কই সমীরণ বাবু নেই মনে হয় এখন। সমীরণ বাবুর ওখানে -40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলছে, বরফের পথ দিয়ে ওনরা চলছে, এটি কিন্তু চলছে। তো এই ঋতুগত বল ও কিন্তু গ্রহদের বক্রী হওয়ার মূল কারণ। সে তার কক্ষপথে চলতে গিয়ে যে বাধা সৃষ্টি করবে, সেটিকে ওই স্রোতের সঙ্গে তুলনা করতে হবে, যে স্রোতের গতিতে সব জায়গার জল একই রকম যায় না। এমনকি জোয়ার ভাটা যখন হয়, তখন নদীর কূলে এক ধরনের স্রোত, পাকাতে পাকাতে দেখবেন আর এক জায়গায় আর এক রকম স্রোত। কোথাও আবার জল গোল খাচ্ছে, গোল। তাছাড়া উড়ন্ত বিমান চলতে গেলেও সে তার সোজা পথে না গিয়ে বক্র পথে চলে। তো যেহেতু এটি একটি বৃত্ত, গ্রহগণ বক্র পথে চলতে গেলে সে তো সোজাসুজি যেতে পারছে না, আর একজন কিন্তু সে বাধা সৃষ্টি করবে, করবেই। যেমন আমরা আরো যদি বুঝাই, এই কলমটা যদি ধরেন এই মুখের এই ক্লিপটাকে কেটে ফেলবো, ক্লিপটাকে কেটে ফেলে আমরা কলমটাকে মানে ছেড়ে দেব, উঁচু জায়গা থেকে নিচের দিকে ছেড়ে দেব। তো ছেড়ে দিলে সে কিভাবে চলবে বলেন? বক্রটা একটু হ্যাঁ। এবার আমি এই কলমটাকে, এই ক্লিপটা কেটে ফেললাম, এইবার কলমটা মানে ছেড়ে দেবো আর নিচের দিকে, এইভাবে দেখেন, এই এইভাবে ছেড়ে দেবো। এই কোন দিকে যাবে বলেন তো? সোজাসুজি যাবে, নাকি ডাইনে যাবে, না বামে যাবে? যেদিক ভার সেদিক স্যার আগে পড়বে, বেঁকে বেঁকে হ্যাঁ, বেঁকে বেঁকে পড়বে।
যে দিকটা ভাঁজ দিকটা আগে পড়বে, বেঁকা হয়ে পড়বে, সোজা হয়ে পড়বে না। হ্যাঁ, যেদিকে মোটা সেদিক আগে যাবে, সেদিক আগে যাবে। যেমন রিক্সার দুটি চাকা, ওই দুটি চাকার সঙ্গে ফজলুল হক সাহেব এরপরেও যদি এই বক্রগতি আর এই কালসর্পদোষ না শেখেন, তাহলে এরপরে আর শেখার কিন্তু কিছু নেই। এতগুলো উদাহরণ দিচ্ছি শুধু আপনাদের ক্লাস ভালো লাগছে না বিদায়, কালসর্পদোষ অনেক কঠিন হয়ে যাবে। তার জন্য সহজ করার জন্য এতগুলো পদ্ধতি বলতেছি। রিক্সার পিছনের দুই চাকা, এক চাকা দেখবেন জাম দেওয়া থাকে, আর এক চাকা হচ্ছে লুজ থাকে। দুটি চাকা কিন্তু অ্যাক্সেলের সঙ্গে একসঙ্গে ঘোরে না। যদি একই সঙ্গে দু চাকা জাম দেওয়া থাকতো তাহলে রিক্সা ডাইনে বামে যেত না। তো রিক্সা আবিষ্কার হয়েছে কোন 200 বছর 500 বছর আগে। সে সময় মানুষের ব্রেনে কিন্তু কাজ করেছে এক পাশ জাম দিয়ে রাখতে হবে, অর্থাৎ রিক্সার অ্যাক্সেলটা, মানে ওকে বলে এক্সেল বলে মনে হয়, না অ্যাক্সেল, ওই যে রডটা, ওই রডটাকে যদি দেখেন তো বাম পাশে দেখবেন যে চার কোনা, এবং বাম পাশের চাকার ভিতরটা যেটা হপস না হাফস বলে, যেটার সাথে স্পোক লাগানো থাকে, যেটা যে ওই রিং গুলো টানাগুলো, ওইটা যেটার সাথে লাগানো থাকে, ওইটা বাম পাশের চাকার ভিতরে দেখবেন চার কোনা পয়েন্ট খাপে খাপে মিলে, যে নাট দিয়ে টাইট দিলে জাম হয়ে যাবে। আর ডান দিকেরটা গোল, ওর ভিতরে বল দেওয়া, বেয়ারিং দেওয়া, যাতে ডান পাশেরটা ইজি ঘোরে। তো তদনুরূপ এই গ্রহ তো এই কেন্দ্র, এই সাইড মোটা, অর্থাৎ এই অনুযায়ী ঘুরছে, এই সাইড আগে যাচ্ছে, এই সাইড কিন্তু পরে যাচ্ছে। এইবার গতি, বৃহস্পতি 365 দিনে একটি রাশি অতিক্রম করে, শনি 2.5 বছর ধরে, অর্থাৎ 12 12 24 আর 6 30 মাস ধরে একটি রাশি অতিক্রম করে। ওই যে বললাম শনির বলয় রয়েছে, ও ভার, ও ষোলো চলে। স্যার, হ্যাঁ, এখানে একটু বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা দেখালেন, এখন যেটা দেখালেন হ্যাঁ, যে আপনার এটা ঘুরতেছে, তো হ্যাঁ, এটা ধরে কেতু আপনার মানে ঘুরতেছে, হ্যাঁ, তো হ্যাঁ, রাহু, তো কেতু যদি ঘুরে, রাহু তো উল্টা পথে ঘুরতেছে, হ্যাঁ, কেতু এবং হ্যাঁ, হ্যাঁ, রাহুর ঘুরতেছে, দুইটাই উল্টা পথে ঘুরতেছে। ঘুরতেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি দুই দিক থেকে দুটা কলম যদি দিই, তাহলে আপনার কি দাঁড়াচ্ছে? কলমে কলমে এসে বাড়ি খাচ্ছে। এখন কেতুরটা ধরবো না রাহুরটা ধরবো, কোন আহ, কলমটা আপনার মানে কেতুর তো ইয়ে কোনো হবে? দৃষ্টি নেই, কেতুর জুতি ধরবেন। আমি কলমের এই মুখটা খুলে দিয়ে কিন্তু দেখাতে পারতাম আপনাদের। এইবার মুখটা হ্যাঁ, খুলে দিই, খুলে হ্যাঁ, দিয়ে যদি আমি এখান থেকে পাক দেই, তাহলে কিন্তু দুই মাথা সমানে আগাবে। হ্যাঁ, সমানে আগাবে না? আগাবে। আগাবে। হুম। ওই রিক্সার কথা যদি না বলতাম, দুটি চাকা যদি জাম দিয়ে দিতাম, তাহলে কিন্তু এক বরাবর সোজা গতিতেই চলবে। সোজা গতিতে চললে গ্রহগণ বক্রী হবে না, তাদের বক্র গতির কারণে গ্রহগণ বক্রী হবে। সাফ কথা, ঠিক আছে। এত কথার মধ্যে না আচ্ছা, থাকে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে কালসর্প দোষে কি কোনো লোক বিশাল ধনী লোক হয়? হ্যাঁ, হয়। জগতের বুকে যত নন্দিত, প্রতিষ্ঠিত, যশস্বী মানুষ রয়েছেন, ম্যাক্সিমামই কালসর্পদোষে জন্মগ্রহণ করেছেন। কারণ তারা নন্দিত হয়েছেন, আমি পাইছি হয়ে সেই যে, মারা যাওয়ার পরে ওই যে অমনিবাস বললাম, অমনিবাস যারা লেখে তারা যেমন তেমন মানুষ না। তাদের অমনিবাস মানুষ কিনে পড়বে, এটা যেমন তেমন মানুষের অমনিবাস না। না, বেঁচে থাকতে, বেঁচে থাকতে। হ্যাঁ, বেঁচে থাকতে কেন হবে না? অবশ্যই হবে। সেটা বলছি। এখানে লগ্নপতি লগ্নে আর ভাগ্যবতী রাজ্যকারক গ্রহ ভাগ্যভাবে অবস্থান করছে, হুম। তাহলে ভাগ্যভাবে শনি একাই রাজ্যকারক গ্রহ, সেটা নিজ গৃহে বসে আছে, এ কি দুর্ভাগা হুম। হবে? স্যার, হবে? রাহু কেতু তো তুঙ্গস্থ স্যার এখানে। হ্যাঁ, রাহু কেতু তুঙ্গস্থ হয়ে বসে আছে, ধরেন অষ্টমে কেতু তুঙ্গস্থ, আর কি বা হবে, কিন্তু ধনভাবে রাহু তো তুঙ্গস্থ হয়ে বসে আছে। হুম। তো একে কি ভালো কিছু দেবে না? ভাগ্যভাবে তার বৃহস্পতি মঙ্গল চন্দ্র, তাহলে শনির আমরা শত্রু জানি যে মঙ্গল আর রবি চন্দ্র, বৃহস্পতি তো আর শনির শত্রু না। না। তাছাড়া বৃহস্পতি নিচস্থ হয়েছে, তাহলে নিচস্থ হুম। হলে সে তো আর শনির সাথে গন্ডগোল বাঁধাতে যাচ্ছে না, মাথা নত করে না। রয়েছে।
তাহলে এই প্ল্যানেটে চন্দ্র মঙ্গল সে শনির সাথে শত্রুতা করতেই পারে বা শত্রুতা থাকতেই পারে, কিন্তু শনি একাই রাজ্যকারক গ্রহ, সেখানে চন্দ্র মঙ্গল কি করবে? কিছু করার নেই। কেন করতে যাবে? চন্দ্র আর মঙ্গল তো সে একাধারে দ্বাদশপতি, আবার সে সপ্তমপতি। তো বৃষ হ্যাঁ, লগ্নের ক্ষেত্রে দ্বাদশ এবং সপ্তমপতি মঙ্গলের কথা তো আমরা মনে হয় কিছু বলিনি। বলেছি শুভ অশুভ কিছু বলেছি? বলিনি মনে হয়। না স্যার, না। বলা হয়নি। বলেনি। তো যখন বলিনি তখন মঙ্গল যেখানে থাকবে সেখানকার ফল দেবে। কিন্তু দেখতে হবে বৃহস্পতি চন্দ্র জীব যোগ তৈরি করেছে, সেই জীব যোগের মধ্যে মঙ্গল গিয়ে তুঙ্গস্থ হয়েছে। তো রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক শুভ গ্রহ, সে তার সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। তাহলে এ লোক কি বিশিষ্ট মানুষ হবে না? হবে না। জি বিষলগ্নের স্যার। বৃহস্পতি শুক্র আর চন্দ্রকে পাপ বলা হয়েছে। তো শুক্র তার নিজ গৃহে বসে আছে, যতই পাপ ফল দিই তার মনোবাসনা জীবিকা এগুলো দেবে না, ভালো কিছু দেবে না। দেবে স্যার। একটু চরিত্রহীন হ্যাঁ। বদমাইশ এই দিক সেদিক হতেই পারে, তাই বলে তার প্রতিষ্ঠা দেবে না। বুধ কিনা সে একাদশে বৃহস্পতির ঘরে বসে আছে, সেও পাপ। তাহলে সে পাপ, হুম, একই পাপ ফল দেওয়ার সুযোগ আছে? দেখেন তো, ধনপতি আর পঞ্চমপতি একাদশে বৃহস্পতির গৃহে বসে কত পাপ ফল দেবে সে? কত দেবে? শনির তৃতীয় দৃষ্টি পড়েছে, পড়ুক, কত পাপ দেবে? তাকে কি কিছু শুভত্ব দেবে না? তাহলে তো এই আর প্ল্যানেট এখানে আবার স্যার, স্যার নিজভঙ্গ কিন্তু রাজযোগও হচ্ছে তৈরি হচ্ছে স্যার। আপনাদের বিচারের দায়িত্ব, এটা আপনাদের বিচারের দায়িত্ব, যে বিচারের সময় আপনারা এটা দেখে নেবেন যে কিভাবে এটি বিচার করতে হবে। কিন্তু ঠিক আছে। গ্রহগণের ওই বক্র এবং কালসর্পদোষ দুটি কিন্তু, কথা হচ্ছে যে আমাদের ওই রুলার যেমন একই পথে যায় না, যেহেতু গোল, মানে কোনো কিছু ছেড়ে দিলে হুম, সেটি হুম, যেমন সোজাসুজি চলে যায়, তা গ্রহগণ যেহেতু বক্র ঘোরে, তো ঘুরতে গেলে কারো না কারো বাধা সে পড়ে। এইবার আমাদের দরকার কোন গ্রহ কার সঙ্গে বাধার সৃষ্টি করে, এটা আমাদের দরকার। কিন্তু তার আগে ক্লাসটা এত বড়, মানে এইগুলো জানার দরকার হচ্ছে রেখাগত বল, তারপরে তরঙ্গগত বল, তারপরে যে আপেক্ষিক গুরুত্ব গ্রহের, তারপরে ধরেন আহ গ্রহটা সে মৌলিক না যৌগিক, এমনকি সে সরল মনা না কুষ্ট মনা মানে রুষ্ট মনা, তারপরে তার ভর বেগ মানে ভার, তার ওয়েট, এগুলো সব জেনে না আসলে মানে ধরেন এটি আহ, অনেকাংশে অসম্ভব মানে বোঝানো। তো এখানে একটু আপনারা নোট করে রাখতে পারেন আজকের ক্লাসটায়, যে যখন প্রশ্নোত্তরের ক্লাসটা হবে তখন আপনারা এখানে একটা নোট করে রাখেন যে কোন গ্রহ কোন গ্রহকে বক্রি করে থাকে এবং কেন করে, এই কথাটা একটু লিখে রাখুন। এটা আরো একটু পরে ওই জয়ন্ত বাবুর নীরজ বাবুর যে এই দুটি ক্লাস রয়েছে ওই দুটি ক্লাসে বেরিয়ে আসবে। ওই দুটি ক্লাস যখন অতিক্রম করবেন তখন আমরা শেষ 10 মিনিটে প্রশ্নোত্তরের মধ্যে গিয়ে এই উত্তরটা দিব। স্যার এখানে এই চকটা যদি কোনো ব্যক্তির হইতো স্যার, তাহলে এখানে একটা আশ্চর্যজনক বিষয় স্যার, এখানে রবি তুঙ্গস্থ আছে স্যার, রাহু কেতু তুঙ্গস্থ আছে, শুক্র বৃষলগ্নে যদিও মারক, আহ, তথাপিও স্যার পাপগ্রহ বৃষলগ্নে, তথাপি সে লগ্নে বসে আছে স্যার। আহ, মঙ্গল তুঙ্গস্থ আছে স্যার, বৃহস্পতি নিচস্থ হইলো, শনির সাথে থাকায় নিচভঙ্গ হয়েছে, মঙ্গলের সাথে থাকায় নিচভঙ্গ হয়েছে স্যার। নিজভঙ্গ, আবার জি স্যার। চন্দ্রযুক্ত থাকায় সে জীবন পেয়েছে, নতুন জীবন জীবন পেয়েছে পেয়েছে। স্যার। হ্যাঁ। তো তাইলে স্যার এটা অত্যন্ত আর মানে, বুধ বুধ কিনা শনি দৃষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু সে বৃহস্পতির গৃহে অবস্থান করছে। বৃহস্পতি গৃহে অবস্থান করছে স্যার, গৃহে অবস্থান করে তার পঞ্চম ভাবে তার তুঙ্গ গৃহে মূল ত্রিকোণে সে নিজে দৃষ্টি দিচ্ছে। নিজে দৃষ্টি দিচ্ছে স্যার। এটা তো বিচারের দায়িত্ব আপনাদের। আচ্ছা, বিচার ব্যাপারে 2 মিনিট একটু জয়ন্ত বাবুর কাছ থেকে শিখে নেন আপনারা এটা, যে কালসর্প দোষেও যে মানুষ মহান তার হতে পারে। বিচারটা স্যার তারা আরো পরে যাই স্যার, আমি ওই গ্রহের বক্র কোন গ্রহ কতদিন বক্র থাকে এটি বলে দিই স্যার। হ্যাঁ, তা দেন। হ্যাঁ, আপনারা একটু লিখে নিন। হ্যাঁ, বলুন। বুধ গ্রহ 28 দিন বক্রি থাকে, যদি একবার বক্রি হয় সেটা 28 দিন বক্রি থাকে, বৎসরে একবার 4 বার বক্রি হয়।
হ্যাঁ, এই যদি দেন তাহলে ওই 4 বার কেন দিতে হবে, কেন হবে, এটি কিন্তু সঙ্গে বলে যাবে। আমি ওই নোটটাকে এই জন্য করে রাখতে বলছিলাম যে আপনার ওই 2টো ক্লাস হয়ে গেলে তার পরবর্তীতে দেব, কিন্তু কেন হয় এটাও ওই সাথে তাহলে দিয়ে দেন। স্যার কেন হয় স্যার এটা আপনি দিবেন স্যার, আমি শুধু জাস্ট নোটটা দিয়ে দিই স্যার। দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। নোটটা তো আর লিখে রাখছি স্যার। হ্যাঁ, দেন দেন দেন। লেখুন বুধের ক্ষেত্রে লেখুন। তবে বুধ কিন্তু মানে বছরে 4 বার বক্রি হয়, সব বছরে কিন্তু 4 বার বক্রি হয় না, কোনো কোনো বছরে 3বারও বক্রি হয়। তা কোন বছরে 4 বার বক্রি হয়, কোন বছরে 3বার বক্রি হয়, সেটা স্যার যে প্রশ্নটা আনছেন যে কেন বক্রি হয়, ওই প্রশ্নের মাধ্যমে সমাধানটা পাবো আমরা। রবি এবং চন্দ্র বক্রি হয় না, ঠিক আছে, কারণ তারাই বক্রি করে। আর রাহু কেতু হচ্ছে অলওয়েজ বক্রি, সদা বক্রি, ঠিক আছে। কাজে এখানে কিন্তু আপনার 4টা গ্রহ বাদ হয়ে গেল, আর বাকি থাকে 5টা গ্রহ। 5টা আমি যে বুধকে বললাম, তারপরে মঙ্গল, মঙ্গল বক্রি হয় হচ্ছে 80 দিন বক্রি থাকে, আর 26 মাসে একবার বক্রি হয়, প্রতি 26 মাসে একবার বক্রি হয়, আর বক্রি থাকে 80 দিন। আহ, বুধ মঙ্গল এটা বুঝিনি। বৃহস্পতি হচ্ছে বৎসরে একবার বক্রি হয়, এবং সে 120 দিন বক্রি থাকে। বুধ প্রতি বৎসরে একবার বক্রি হয় এবং 120 দিন বক্রি থাকে। বুধ তো বছরে 3 থেকে